চলো মাই স্টুডেন্ট, আমি বুদ্ধদেবকে নিয়ে কোশ্চেন বলছি, পরপর নোট ডাউন করি, তারপর আমরা আনসারে ফিরবো। আর দেখবে বুদ্ধদেব বসুর রচিত প্রথম কবিতার নাম কি? নো অপশন, অনলি ফর কোশ্চেন। বুদ্ধদেব বসুর রচিত প্রথম কবিতার নাম কি? বুদ্ধদেব বসুর রচিত প্রথম কবিতার নাম কি? নেক্সট। মর্মবাণী কাব্যটি কাকে উৎসর্গ করা হয়? মর্মবাণী কাব্যটি কাকে উৎসর্গ করা হয়? মর্মবাণী কাব্যটি কাকে উৎসর্গ করা হয়? নেক্সট। মর্মবাণী কাব্যের প্রকাশক কে ছিলেন? মর্মবাণী কাব্যের প্রকাশক কে ছিলেন? মর্মবাণী কাব্যের প্রকাশক কে ছিলেন? তারপরে যেটা এখন বললাম, অরূপ জীবন দেবতা এই কবিতাগুলি কোন কাব্যে আছে? অরূপ জীবন দেবতা এই কবিতাগুলি কোন কাব্যে আছে? পরে করছেন বুদ্ধদেব বসু হুমায়ুন কবিরের সাথে ত্রৈমাসিক কোন পত্রিকা সম্পাদনা করেছিলেন? বুদ্ধদেব বসু হুমায়ুন কবিরের সাথে ত্রৈমাসিক কোন পত্রিকা সম্পাদনা করেছিলেন? হ্যালো রাহুল বলছো? ক্লাস শুরু হয়ে গেছে। দেখো গ্রুপে, স্কুল সার্ভিসে ক্লাস, গ্রুপটি দেখবে প্লিজ। আচ্ছা, যেটা বলছিলাম, বুদ্ধদেব বসু হুমায়ুন কবিরের সাথে ত্রৈমাসিক কোন পত্রিকা সম্পাদনা করেন? পরে করছেন। পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে বুদ্ধদেব বসুর প্রধান তিন সহযোগী কে ছিলেন? পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে বুদ্ধদেব বসুর প্রধান তিন সহযোগী কে ছিলেন? পরে কোশ্চেন দিচ্ছি। বুদ্ধদেব বসুর প্রথম জনপ্রিয় কাব্যটির নাম কি? বুদ্ধদেব বসুর প্রথম জনপ্রিয় কাব্যটির নাম কি? বুদ্ধদেব বসুর প্রথম জনপ্রিয় কাব্যটির নাম কি? নেক্সট। বুদ্ধদেব বসু কোন বিদেশি কবির দ্বারা প্রভাবিত হয়েছিলেন? বুদ্ধদেব বসু কোন বিদেশি কবির দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
ক্লাস শুরু হয়েছে, ক্লাস প্লিজ অ্যাটেন্ড। আচ্ছা, পরের কোশ্চেনে ফিরছি আমরা। এই রচনাগুলি কোড করবে, কোড করে লিখবে আর কি। এই রচনাগুলি জল ভরা ঘন মেঘের মতো, এই রচনাগুলি জল ভরা ঘন মেঘের মতো, যার ভিতর, এই রচনাগুলি জল ভরা ঘন মেঘের মতো, যার ভিতর সূর্যের আলোর রক্ত রশ্মি বিচ্ছুরিত। আবার বলছি, কোডটি প্লিজ নোট ডাউন করো। এই রচনাগুলি জল ভরা ঘন মেঘের মতো, এই রচনাগুলি জল ভরা ঘন মেঘের মতো, যার ভিতর সূর্যের আলোর, যার ভিতর সূর্যের আলোর রক্ত রশ্মি বিচ্ছুরিত। মন্তব্যটি কে করেছেন? আবার বলছি প্লিজ মিলিয়ে নিও। এই রচনাগুলি জল ভরা ঘন মেঘের মতো, যার ভিতর সূর্যের আলোর রক্ত রশ্মি বিচ্ছুরিত। মন্তব্যটি কে করছেন? পরে কোশ্চেনে ফিরছি আমি। কাব্যের নাম বলবো, প্রকাশকাল নোট ডাউন করতে হবে আর কি, লিখবে। আমি চঞ্চল হে, আমি চঞ্চল হে, এক পয়সার একটি, আমি চঞ্চল হে, এক পয়সার একটি, একদিন চিরদিন, একদিন চিরদিন, একদিন চিরদিন। আমি চঞ্চল হে, কাব্যের নাম বলছে, অনলি বাট প্রকাশকাল লিখলেই হবে। আমি চঞ্চল হে, এক পয়সার একটি, একদিন চিরদিন, একটি কথা, একটি কথা। চলো এগুলি আমরা আনসার করি আর কি, প্লিজ কুইক। এখন যেগুলো বললাম এগুলি কাব্যের নাম, প্রকাশকাল লিখবে অনলি ফর, আর আগের কোশ্চেনগুলি আনসার করো খুব ফাস্ট। খুব ফাস্ট করবে প্লিজ। চলো আমরা খুব ফাস্ট করবো আর কি, সময় নেব না, কারণ একটু বেশি প্র্যাকটিস করার স্বার্থে। মানে কোশ্চেনের সঙ্গে সঙ্গে আনসার লিখতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। সাথী যদি সম্ভব হয় আনসার করবে প্লিজ। অন্তত কমেন্টও করবে, তাহলে আমি আর অন্যের কাছে আসতে পারবো প্রয়োজনে।
ভাবতে হবে, সবগুলো হয়নি এখনো করা। সবগুলো হয়নি, স্বাভাবিক, সবগুলো হওয়ার কথাও না, কারণ আমি তো একটু কঠিন কঠিন দিয়েছি কিছু, না যেগুলো তোমাদের আয়ত্তের বাইরে কিছুটা থাকবে। প্রতিনিয়ত নানান বইপত্র আমি দেখছি, ফলে সেখানে আপনার নিত্য নতুন তথ্য আরো নিয়ে আসার চেষ্টা করছি। আমার আগের যে বইটিতে যে তথ্য ছিল, আসছে বইতে অনেক কিছু নতুন তথ্য অবশ্যই থাকবে আর কি, কামিং যে বইটি আর কি, সেখান থেকে কিছু দেওয়ার চেষ্টা রাখছি আর কি। এবং গ্রুপে যে পিডিএফ গুলো দেওয়া হচ্ছে, আমি কিন্তু অত্যন্ত অখুশি এই কারণেই, কারণ বারবার বলছি আমি যে পিডিএফ গুলোকে আনসার করো, করে গ্রুপে পাঠাও, কিন্তু মাত্র দু একজনের দেখা পাই, অন্যদের কি বলা যেতে পারে, শারীরিক কষ্ট হয় বলেই মনে হয় আমার। শ্রম কাতর হলে আমাদের চলবে না। অর্থাৎ লিঙ্ক দিলে অনেকে পরীক্ষা দেয়, কোনো খাটতে হয় না। যেই পিডিএফ দেওয়া হচ্ছে একটু হলে খাতা লিখতে হবে, আর করবে না। অর্থাৎ আমরা শ্রম কাতর হলে বিপদ, এইটাকে ত্যাগ করি, অত্যন্ত সময় পরিশ্রমী হই। কারণ লিঙ্কের মাধ্যমে কিন্তু কোশ্চেন নিয়ে আসা সম্ভব নয়। লিঙ্কের সীমাবদ্ধতা আছে, শব্দের সীমাবদ্ধতা আছে, রেঞ্জের সীমাবদ্ধতা আছে। 49 বেশি কোশ্চেন নেওয়া যাবে না, 100 ওয়ার্ডের বেশি কোশ্চেন সেভ নেবে না, এরকম অনেক কিছু বাধ্যবাধকতা আছে বলেই পিডিএফ এর আশ্রয় নিতে হচ্ছে আমাকে। কিন্তু আমরা অনেক আগ্রহ দেখাচ্ছি না আর কি। এটা কাম্য নয়। প্রত্যেকে পরীক্ষা দাও, দেখো নিশ্চিত ভালো লাগবে, কারণ যে কোশ্চেন গুলো এখানে দেয়া হচ্ছে, আমি আশা করি অনেকেরই অনেক কোশ্চেন অজানা, যতই টেক্সট হোক আর কি। কারণ টেক্সটটাকে যেভাবে আমি তুলছি, যে অ্যাঙ্গেল থেকে আর কি, ওটা ওইভাবে আনসার করতে গেলে রীতিমতো টেক্সটটাকে নিয়ে গবেষণা করতে হবে। কারণ আমাদের বারবার গবেষণা ধরে পড়াশোনা করার অভ্যাস, সেই হ্যাবিট থেকে আমরা কোশ্চেনগুলো তুলছি, এবং এক্সামিনাররা ঠিক এইভাবেই কোশ্চেন তুলবে। বারবার বলছি, এটাকে নেগলেক্ট নয়, গুরুত্ব দেবে। চলো পূর্ণিমাকে দিয়ে বলি তাহলে। পূর্ণিমা আনসার করে যা প্লিজ কোশ্চেনগুলি। স্যার আমি সবকটা পারিনি, যে কটা পেরেছি বলছি। বলে যাও, পরপর বলে যাও, আমি সব বুদ্ধদেব বসুর প্রথম কবিতা যাত্রী। বুদ্ধদেব বসুর প্রথম যে কবিতা, তার নাম ছিল অবশ্যই যাত্রী, কারেক্ট। আর মর্মবাণী কাব্যটি উৎসর্গ করা হয় দাদামশাইকে। মরমানি কাপড় উৎসর্গ করা হয়েছিল দাদা মশাইকে, কারেক্ট। প্রত্যেকে নোট আর ডাউন করে নেবে, যারা আমরা আছি, যদিও ক্লাস রেকর্ডিং হচ্ছে, দিয়ে দেবো গ্রুপে। মরমানি কাব্যটি উৎসর্গ দাদা মশাই। আর প্রকাশক পারিনি স্যার। স্যার এটা গঙ্গাচরণ দাস। গঙ্গাচরণ দাস। মরমানি কাব্যের প্রকাশক কে ছিলেন আর কি? গঙ্গাচরণ দাস। মর্মবাণী কাব্যের প্রকাশক ছিলেন গঙ্গাচরণ দাস। তারপর অরূপ জীবন দেবতা কবিতা দুটি কোন কাব্যে আছে, এটাও পারিনি। অরূপ, জীবন দেবতা, এই যে কবিতা দুটির নাম বললাম, এই দুটো অবশ্যই আমাদের মরবাণী কাব্যের মধ্যে আছে। অর্থাৎ মরবাণী কাব্যটা পড়লে আমরা সেখানে অরূপ কবিতা, জীবন দেবতা কবিতা এগুলি পাবো। জীবন কবিতা কিন্তু আর এক জায়গায় আছে, কোথায় বলো তো, কে বলতে পারে? জীবন দেবতা কবিতা আর একটা কাব্য আছে, এই কাব্যটার নাম কি? পূর্ণিমা বলো। রবীন্দ্রনাথ নাফিসা বললে তো, কি বললে? স্যার রবীন্দ্রনাথের কবিতা। সেটা কি কাব্যের নাম কি? সোনার তরীতে নাকি? সিম্পল কোর্স আনসার তো। জীবন দেবতা করবি বলো, কোথায় আছে রবীন্দ্রনাথের? এই রে, সব ভুলে বসে আছি আমরা। চিত্রা কাব্যের জীবন দেবতা কবিতা। স্যার হ্যাঁ? চিত্রা স্যার। হ্যাঁ, মুক্ত বললাম তো আমি। চিত্রা কাব্যের জীবন দেবতা কবিতা গো। সোনাতরী কাব্যে এই জাতীয় কবিতা নেই, পূর্ণিমা রাগ করবে না। না স্যার, ঠিক আছে। সোনাতরী কাব্যের কবিতাগুলি জানো? সোনাতরী, চিত্রা প্রত্যেকটাই উল্লেখযোগ্য কবিতা, মানে কাব্য আর কি।
পলাকার সোনাতরী, এই যে পর্বের কাব্যগুলি সব জানবে। যাই হোক, জীবন দেবতা খুব বিখ্যাত হচ্ছে রবীন্দ্রনাথের কাব্য হিসাবেই আর কি, মানে রবীন্দ্রনাথের কবিতা হিসেবে। জীবন দেবতা বললেই আমরা রবীন্দ্রনাথের কথা মনে করব এবং সঙ্গে অবশ্যই চিত্রা কাব্যের কথা চলে আসবে। কিন্তু এখানে আমরা বুদ্ধদেব বসুর মরবাণী কাব্যের মধ্যেও কিন্তু পাবো আর কি। আচ্ছা, তারপরে পরে করছেন বুদ্ধদেব বসু হুমায়ুন কবিরের সাথে ত্রৈমাসিক কোন পত্রিকা সম্পাদন করেন? কবিতা পত্রিকা। না, তাহলে 1938 সালে বুদ্ধদেব বসু হুমায়ুন কবিরের সাথে ত্রৈমাসিক চতুরঙ্গ নামক পত্রিকা সম্পাদনা করেছিলেন। চতুরঙ্গ 1938 বুদ্ধদেব বসু হুমায়ুন কবিরের সঙ্গে ত্রৈমাসিক একটা পত্রিকা সম্পাদনা করেন, তার নাম ছিল চতুরঙ্গ। পরে হ্যাঁ। করছেন পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে বুদ্ধদেব বসুর প্রধান 3 সহযোগী ছিলেন কারা? প্রেমেন্দ্র মিত্র ছিলেন। হ্যাঁ, অবশ্যই প্রেমেন্দ্র মিত্র ছিলেন। আর 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 তো আর হুমায়ুন কবির তো চতুরঙ্গতে। না না, প্রধান 3 সহযোগী আর কি, মানে প্রেমেন্দ্র মিত্র ছিলেন, অচিন্ত কুমার সেনগুপ্ত ছিলেন, আর অজিত দত্ত ছিলেন। প্রেমেন্দ্র মিত্র, অচিন্ত কুমার সেনগুপ্ত, অজিত দত্ত, এরা প্রধান 3 সহযোগী ছিলেন পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে। তারপর প্রথম জনপ্রিয় কাব্যের নাম কি গো? বুদ্ধদেব বসু কোন কাব্যের দ্বারা প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন? মরবাণী তো প্রথম লিখছেন 25-এ, এই কাব্যে তো জনপ্রিয়তা আসেনি। হ্যাঁ, সেটা বন্দির বন্দনা হবে না? অবশ্যই বন্দির বন্দনা। বুদ্ধদেব বসুর প্রথম জনপ্রিয় কাব্য, তার নাম হচ্ছে বন্দির বন্দনা। তারপর বুদ্ধদেব বসু কোন বিদেশি কবির দ্বারা প্রভাবিত হয়েছিলেন? এই যে কোশ্চেন পরীক্ষা খুব দেয় আর কি, কারণ আমাদের কবিগুলি জানছি প্রত্যেকে তো পাশ্চাত্য কবিতার দ্বারাই প্রভাবিত হয়েছিলেন, এই কার দ্বারা বিশেষভাবে আর কি, এটা কিন্তু আমাদের জানতে হয়। পারবে কি এটা? সাল বদলে 100%। বা সাল বোদলেয়ারের দ্বারা বিশেষভাবে বুদ্ধদেব বসু প্রভাবিত হয়েছিলেন। সাল বোদলেয়ার, কারেক্ট। মানে এই যে তো বিষয়গুলি জানতে গেলে আমি একটু বাইরে বলে রাখছি আর কি। এবং মুশায়ের বলে একটা আপনার পাবলিকেশন আছে আর কি, এবং মুশায়ের, এই পাবলিকেশন এরা কিন্তু বিদেশি কবিদের দ্বারা, মানে আমাদের বিদেশি পাশ্চাত্য কবিদের দ্বারা আমাদের এখানকার কবিরা কারা কারা প্রভাবিত হয়েছিলেন বা এদের নিয়ে চর্চা খুব বেশি করে আর কি। অর্থাৎ এই পাবলিকেশনে নানান বইপত্র বা পত্রিকা যেগুলো বার হয়, ত্রৈমাসিক পত্রিকা এবং মশায়ের পত্রিকার নামও আর কি, খুব দামি পত্রিকা, রেপুটেড পত্রিকা আর কি। দামও বেশ ভালো নেয়, একটা 3 মাসের অন্তর পত্রিকাগুলি দাম নেয় 5 থেকে 6 টাকা মিনিমাম। আপনার বেশ ভালো আলোচনা করা থাকে এবং সমৃদ্ধ আলোচনা, মানে আমাদের যদি আরো মানে কি বাড়াতে পারে, জ্ঞান পিপাসাকে মেটাতে হয় বা জ্ঞান পিপাসা চরিতার্থ করতে হয়, তাহলে এই জাতীয় বইপত্র একটু ফলাপ করতে হবে, কিংবা পত্রিকা, যেমন উজাগার পত্রিকা বেশ ভালো, ইমাম মশাইয়ের বেশ ভালো। আপনার এখন করছে আর কি, আপনার পত্রিকাটার নাম হচ্ছে ধ্যান বিন্দু, এরাও এখন নতুন করে ভালো করছে আর কি। ফলে এই জাতীয় বেশ কিছু আপনার পত্রিকা আছে বাজারে যেগুলি বেশ রেপুটেড এবং ভালো লেখালেখি করে আর কি, এবং চাহিদাও খুব খুব চাহিদা আর কি। বাংলাদেশের নিয়ে লেখালেখি করে ধান ছিঁড়ি আর কি, বাংলাদেশের কাব্য কবিতা বা বিভিন্ন কিছু নিয়ে প্রচুর চাহিদা, এগুলো বাইরে আমাদের একটু জানতে হবে। আচ্ছা, তারপরে পরে করছেন পূর্ণিমার কাছে ছিলাম তো বোধ হয়। হ্যাঁ স্যার। কোশ্চেন পরের বলার আছে তো?
হ্যাঁ, এই রচনাগুলি জল ভরা ঘন মেঘের মতো, যার ভিতর সূর্যের আলোর রক্তরশ্মি বিচ্ছুরিত। মন্তব্যটি কার? কে করেছিলেন বুদ্ধদেব বসুর লেখালেখি সম্পর্কে? এই রবীন্দ্রনাথ রচনাগুলি, ঠাকুর। হ্যাঁ বলো, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। 100%। এই রচনাগুলি জল ভরা ঘন মেঘের মতো, যার ভিতর সূর্যের আলোর রক্তরশ্মি বিচ্ছুরিত। এটা রবীন্দ্রনাথের উক্তি আর কি। কারেক্ট। আচ্ছা, তারপরে কাব্য বলেছিলাম, প্রকাশকাল বলে যাও। হ্যাঁ স্যার, বলো। 1 মিনিট। আমি চঞ্চল হে। স্যার এগুলো আমি পারিনি, কেউ বলে দিলে ভালো হবে। আচ্ছা ওকে, তাহলে অন্যের কাছে লিখতে হবে। বলো, এনিওয়ান কে বলবে? আমি চঞ্চল হে, নাফিসা বলে যাও। এই সালটা একটি করতে পারি না, এটাই করতে পারি না, ভুলে আমি গেছি এই সালটা। চঞ্চলে 37, 37। পঙ্কাবতী বসু। একটি পয়সা একটি, ওটা হচ্ছে 1942। একদিন এক চিরদিন এক 1900। পয়সায় একটি, 1942। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক পয়সা একটি 1942। একদিন চিরদিন হচ্ছে 1971। একদিন চিরদিন 71। হ্যাঁ, একটি কথা 1932। একটি কথা 32। আর আমি চঞ্চল হে কত বললেন? 37, 37। আচ্ছা, আমি চঞ্চল হে 37, 37। আর আছে গো? না স্যার আর নেই। ঠিক আছে, চলো পরে কোশ্চেন বন্ধুদের থেকে আমি আরো দুটো কোশ্চেন বলছি আর কি, লেখো। দুটো বা তিনটে কোশ্চেন আর একটু ডেসক্রিপটিভ আর কি লিখবে। প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে। প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে। আমি এই জন্য কোশ্চেনটা দিচ্ছি, বা কারণ এখন নতুন ট্রেন্ড হচ্ছে কাব্যের থেকে লাইন তুলে দেওয়া হচ্ছে, মানে কাব্য বা কবিতা থেকে। তাই আমাদের শুধুমাত্র তথ্য কিছু পড়লে চলবে না, প্রত্যেকটি কবিতার কবির উল্লেখযোগ্য কবিতাগুলি অ্যাটলিস্ট উল্লেখযোগ্য কাব্য, উল্লেখযোগ্য কবিতা, সেগুলো একটু পড়বে। কারণ কখনো কখনো চরণ তুলে দেওয়া হচ্ছে, দিয়ে বলা হচ্ছে এটা কোন কবির লেখা বা এটা কোন কাব্যের অন্তর্গত, এগুলো একটু ডেসক্রিপটিভ মুডের। সেটা কিন্তু আমাদের পড়তে হবে, কারণ শুধু কাব্যের নাম পড়ে গেলাম, কি তথ্য পড়লাম, সাহিত্য ইতিহাস কেন্দ্রিক পড়াশোনা করে কিন্তু হবে না। এটা আমি বাইরে বাইরে জানাচ্ছি, কারণ আমি কোশ্চেনের মধ্যে সেই জাতীয় কোশ্চেন টানছি আর কি। কারণ অনলি ফর তথ্য কেন্দ্রিক কোশ্চেন, মানে তথ্য কেন্দ্রিক কোশ্চেন আগে হতো, এখন ট্রেন্ড একটু পাল্টাচ্ছে, তো বুঝতেই পারছো আর এই কোশ্চেনের। এটা যেন আমরা একটু খেয়াল করি। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় ডাউনলোড করবে, করে বিভিন্ন কাব্য কবিতা একটু জাস্ট একবার দুবার আইওয়াস রিং টেক্সট, আর কিছু দরকার নেই, তাতেই হবে। চলো লিখছি। প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে চিরন্তন বন্দি, চিরন্তন বন্দি করি রচেছ আমারে। প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে চিরন্তন বন্দি করি, দীর্ঘিকার বন্দি করি রচেছ আমারে। পরের লাইন, নির্মম নির্মাতা মম। নির্মম নির্মাতা মম, কোন কাব্যের চরণ এটি? কোন কাব্যের চরণ এটি? তারপরে পরে করছেন, আরশি, আরশি কমা সেদিনাড, দ্বন্দ্বসায় একার, বয়স অনুরায় রস্যিকার নয়াকার ড, সেদিনাড, শেষের রাত্রি। আরশি কমা সেদিনাড, শেষের রাত্রি, এগুলি কবিতার নাম বললাম, কাব্যের নাম কি? আরশি, সেদিনাড, শেষের রাত্রি, এগুলো কবিতা, কাব্যের নাম কি?
তারপরে স্কুল সার্ভিসে এসেছিল কাল সন্ধ্যা, কাব্যটি কাল লেখা, প্রকাশকাল কত? স্কুল সার্ভিসে করছেন, কাল সন্ধ্যা দিয়েছিল। কাল সন্ধ্যা, কাল তো আমরা বুঝতেই পারছি। এবং তোমরা এখন লেখো এরা কি জাতীয় বা কোন শ্রেণীর রচনা এবং প্রকাশকাল, কোন শ্রেণীর রচনা এবং প্রকাশকালের নির্ধারণ করবে। চলো এটুকু দিয়ে আমরা শেষ করে পরের টপিকে ফিরবো। বলো এসবি, বলো পরে এসছো, আনসার করো প্লিজ। পসিবল, প্লিজ কথা বলি। এসবি পসিবল কিনা কথা বলো। প্রিয়া, স্যার পারবো না। ভাবতে তো হবে, পড়াশোনা করো। রাহুল বলো। স্যার পারবো না, প্রথমটা হয়তো কালের রাত্রি হতে পারে, আমার ঠিক জানা নেই, কিন্তু বাকিগুলো পড়িনি স্যার। আচ্ছা ওকে। তারিখ, পারছি না স্যার। পারবে তাহলে, করবি পারবে। স্যার একটাই আমি পেরেছি, ওইটা কালসন্ধ্যা কাব্যনাট্য 1969। কাল সন্ধ্যা কাব্যনাট্য 1969, 1969। কাল সন্ধ্যা কাব্যনাট্য বুদ্ধদেব বসুর লেখা, 1969। আচ্ছা, তারপরে কি দিয়েছিলাম? ওই প্রবৃত্তির অবিচ্ছেদ্য প্রবৃত্তির কারাগারে অবিচ্ছেদ্য চিরন্তন কারাগারে চিরন্তন বন্দি করি রচেছ আমারে, নির্মম নির্মাতা মম। এটা বন্দির বন্দনা কাব্যের কবিতা, চরণ। বন্দির বন্দনা কাব্যের চরণ। বন্দির বন্দনা, প্রবৃত্তির অবিচ্ছেদ্য কারাগারে চিরন্তন বন্দি করি রচেছ আমারে, নির্মম নির্মাতা মম। বন্দির বন্দনা। তারপর আরশি সেদিনাট শেষে রাত্রি। কবিতাগুলির কাব্যের নাম। হ্যাঁ, এই কবিতাগুলি কোন কাব্যের অন্তর্গত ছিল? আনসার কি? কঙ্কাবতী। কঙ্কাবতী কাব্যের কবিতা। আরশি সেদিনাট, কঙ্কাবতী, শেষে রাত্রি, প্রত্যেকটা কঙ্কাবতী কাব্যের অন্তর্গত কবিতা। আচ্ছা, বুদ্ধদেব বসু নিয়ে একটু হলো, আমরা জীবনানন্দ দাশকে নিয়ে কথা বলি এবারে। চলো প্লিজ নোট ডাউন করি। জীবনানন্দ দাশ। জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থের নাম, প্রকাশকাল। জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থের নাম, প্রকাশকাল। ঝরা পালক 1925 সম্ভবত। আমরা প্রথমে কোশ্চেন গুলো নোট ডাউন করে নেই, সেটিকে আনসার বলবো। পরপর আমি কোশ্চেন বলে যাচ্ছি, হ্যাঁ? তাহলে একরকম সুবিধা। না তো প্রত্যেকটা কোশ্চেনেই বারবার আনসার করলে ক্লাস ডিস্টার্ব হবে। আগে নোট ডাউন করে নাও পরপর। আমি বেশ কয়েকটা প্রশ্ন বলে যাচ্ছি, তারপর আসছি আনসার। জীবনানন্দের রচিত প্রবন্ধ গ্রন্থের নাম কি? জীবনানন্দের লেখা প্রবন্ধ গ্রন্থ, তার নাম কি? জীবনানন্দ কোন পাশ্চাত্য কবির দ্বারা প্রভাবিত হয়েছিলেন বিশেষভাবে? জীবনানন্দ কোন পাশ্চাত্য কবির দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন? কোন পাশ্চাত্য কবির দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন? জীবনানন্দ দাশকে নির্জনতম কবি কে বলেছিলেন?
নির্জনতম কবি কে বলছেন? জীবনানন্দ দাশকে। নির্জনতম কবি কথাটি কার? পরে করছেন, কোট করবে, তোমার কবিত্ব শক্তি আছে তাতে সন্দেহ মাত্র নেই। তোমার কবিত্ব শক্তি আছে তাতে সন্দেহ মাত্র নেই। তোমার কবিত্ব শক্তি আছে তাতে সন্দেহ মাত্র নেই, কিন্তু ভাষা প্রকৃতি নিয়ে এত জবরদস্তি কেন? কিন্তু ভাষা প্রকৃতি নিয়ে এত জবরদস্তি কেন বুঝতে পারিনি। কিন্তু ভাষা প্রকৃতি নিয়ে এত জবরদস্তি কেন বুঝতে পারিনি? কে বলছেন মন্তব্যটি? পরে করছেন, কোট করবে ফের, আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ বিশেষ অর্থে প্রকৃতির কবি। আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ বিশেষ অর্থে প্রকৃতির কবি। কে বলছেন? তারপর আমি কাব্যের নাম বলবো, প্রকাশকাল বলবে নিজেরা বা নোট লিখবে। কাব্য, সুদর্শন। সুদর্শন কাব্য। মন বিহঙ্গম কাব্য। প্রকাশকাল বলতে হবে। মন বিহঙ্গম। আলো পৃথিবী। আলো পৃথিবী। পরে করছেন, জীবনানন্দের শেষ কাব্য কোনটি? জীবনানন্দের শেষ কাব্য কোনটি? তারপর জীবনানন্দের প্রথম কবিতা কোনটি? জীবনানন্দের লেখা প্রথম কবিতা নাম কি? পরে করছেন, শ্রী শ্রী তারপর সারা ফেলা দীর্ঘ শ্রী, এটা কোট করবে আর কি। শ্রী ছদ্মনামে জীবনানন্দ কোন কবিতা লিখেছিলেন? শ্রী, এটা কিন্তু ছদ্মনাম জীবনানন্দের। এই ছদ্মনামে তিনি কোন কবিতা লিখেছিলেন? পরে করছেন, ক্যাম্পে কবিতাটি কোন পত্রিকায় বেরিয়েছিল? ক্যাম্পে কোন পত্রিকা? কুইক। কবিতার কথা কোন পত্রিকা? সব প্রকারে কোন পত্রিকা পাবলিশ হয়েছিল বলতে হবে। কবিতার কথা, কুইক। ঝরাপালক কাব্য সম্পর্কে, পরে করছেন, কুইক, ঝরাপালক কাব্য সম্পর্কে প্রথম সমালোচনা প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? ঝরাপালক কাব্য সম্পর্কে প্রথম সমালোচনা প্রকাশিত হয় কোন পত্রিকায়? ঝরাপালক কাব্য সম্পর্কে প্রথম সমালোচনা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? ধূসর পাণ্ডুলিপি উৎসর্গ। ধূসর পাণ্ডুলিপি উৎসর্গ। ধূসর
ধূসর পাণ্ডুলিপি প্রচ্ছদ এঁকেছিলেন কে? ধূসর পাণ্ডুলিপি প্রচ্ছদ কে অঙ্কন করেছিলেন? বেলা অবেলা কালবেলা এর প্রচ্ছদ কে এঁকেছিলেন? বেলা অবেলা কালবেলা কাব্যের প্রচ্ছদ কে এঁকেছিলেন? বনলতা সেন কবিতাটি কোন পত্রিকায় বেরিয়েছিল? বনলতা সেন পত্রিকা। বোধ কবিতা এর পত্রিকা, পত্রিকার নাম বলতে হবে, কুইক। বোধ এর পত্রিকা। চলো আমরা ফার্স্ট আনসার করি প্লিজ। বেশ কয়েকটা দিলাম, সহজ অর্থে দিয়েছি আর কি। প্লিজ আনসার করবো কুইক। প্লিজ আমরা কুইক আনসার করব। চলো ফিরে আসি তাহলে। এসবি কি সাউন্ড শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করো তো। এসবি একটু কথা বলো প্লিজ। এসবি আসছি, আনসার বলতে হবে, প্লিজ কথা বলো, সলভ করি আমরা। পসিবল কি একটু জানাও। হ্যাঁ বলো বলো, যেগুলো হয়েছে বলো, সলভ করি, বলে যাও। আনন্দের প্রথম কাব্যের নাম হলো ঝরা পালক কাছে। প্রকাশকাল। তারপরে জীবনানন্দের প্রকাশকে কত বললে নাম গো? 1927 বললাম। 27। ঝরা পালক 27 ঝরা প্রথম পালক। কাব্যগ্রন্থ, কারেক্ট। ঝরা পালক। তারপরে জীবনানন্দ জীবনানন্দ দাশের প্রবন্ধ হলো কবিতার কথা, 1956। হ্যাঁ, জীবনানন্দের রচিত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কবিতার কথা আর কি, কারেক্ট। কবিতার কথা 56, 1956। এটা কবিতা বিষয়ক প্রবন্ধ আর কি, মানে প্রবন্ধ গ্রন্থ আর কি, কবিতার কথা। জীবনানন্দের লেখা কবিতা বিষয়ক প্রবন্ধ গ্রন্থের নাম কবিতার কথা, 1956। তারপর জীবনানন্দ দাশ কোন পাশ্চাত্য কবির দ্বারা প্রভাবিত? হ্যাঁ, বিশেষ মানে কোন পাশ্চাত্য কবির দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন, তিনি কে? টি.এস. এলিয়ট। স্যার ইয়েটস হবে স্যার। টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড কাব্য দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন না? এক জায়গায় একটা বই দেখেছিলাম, দুটোই আছে, ওই ইয়েটসও আছে, টিএস এলিয়টও আছে। এই কবিদের কাছ থেকে মানে আসলে এগুলো টিএস এলিয়ট হবে। আপনার আমি ওই জন্য কোন কবিতা বিশেষভাবে বলছি, আসলে তুল্যমূল্য বিচার করা মুশকিল হয় এবং এগুলোর ক্ষেত্রে আপনার ভিতরে কিছুটা থাকে। তবে টি.এস. এলিয়টটা আগে এ করো, কারণ টি.এস. এলিয়টের কাব্যের মধ্যে দ্য ওয়েস্টল্যান্ড কাব্যের যে সেই বন্ধা যুগের যে ছবিটা আর কি, সেটা কিন্তু আমরা এই এলিয়ট আর জীবনানন্দের কি? কাব্যের মধ্যে পাই, খুব বিষণ্ণতা যে ব্যাপারটা আর কি।
এই টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড, এই যে ব্যাপারটা, এই কাব্যের প্রতিচ্ছবি আমরা তার কাব্যের মধ্যে পাচ্ছি আর কি। চলো তারপর নির্জনতম কবি জীবনানন্দ, কে বলছেন? পসিবল প্লিজ। বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু। জীবনানন্দ দাশ নির্জনতম কবি, এ কথা বলছেন বুদ্ধদেব বসু। তারপর এটা পারিনি, তোমার শক্তি, তোমার তোমার কবিত্ব কবিত্ব শক্তি শক্তি। আছে, তাতে সন্দেহ মাত্র নেই। এটা রবীন্দ্রনাথ ঠাকুর স্যার। অবশ্যই, বাহ। কিন্তু ভাষা প্রকৃতি নিয়ে এত জবরদস্তি কেন বুঝতে পারিনি? রবীন্দ্রনাথ বলছেন 100%। তোমার কবিত্ব শক্তি আছে, তোমার কবিত্ব শক্তি আছে, তাতে সন্দেহ মাত্র নেই, কিন্তু ভাষা নিয়ে জবরদস্তি কথা বলছেন নাকি, রবীন্দ্রনাথের কথা। তারপর পরে করছেন এটা আমি পারিনি। আধুনিক কবিদের মধ্যে প্রকৃতির কবি কে বলুন? এটা খুব ভালো করছেন গো। আধুনিক কবিদের এটা মধ্যে এটা জীবনানন্দ বিশেষ অর্থে প্রকৃতির কবি, বুদ্ধদেব বসু বলছেন। বুদ্ধদেব বসু কথা এটা, আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ বিশেষ অর্থে প্রকৃতির কবি, বুদ্ধদেব বসু বলে মন্তব্য রাখছেন আর কি। তারপর তারপর হলো দর্শন 73, 1900। তারপরে এবং মনবিহঙ্গম 1979-তে। সুদর্শনা কথা বললে, 79 হ্যাঁ। সুদর্শন কথা বললে একটু সাউন্ডলি বলো। 1973। আমি 73 কত বলা আসছে না দুঃখিত। কণ্ঠস্বর, দেখো নিচে জিজ্ঞেস করে দেখো, অবস্থানটা একটু চেঞ্জ করে নাও, যেখানে বসে আছো নিশ্চয়ই নেটওয়ার্ক নিচ্ছে না ভালো। সুদর্শন 73, মন বিহঙ্গম কত হবে গো? 1979। 1979, তারপর আলো পৃথিবী, পৃথিবী আমি জানি না। আলো পৃথিবী 81, 81, আলো পৃথিবী 1981, মন বিহঙ্গম 1979, 79, সুদর্শন 73, 73। তারপর পরে করছেন কাব্যের নাম কি? শেষ কাব্যের নাম হলো বেলা অবেলা কালবেলা 1961। না না না, শেষ কাব্য 81, বেলা বেলা কালবেলা তো তার অনেক আগে। বেলা বেলা কালবেলা জীবিত সাল কত? 61। তাহলে 61 হলে শেষ কাব্য কি করে হয়? আলো পৃথিবী। আলো পৃথিবী তো 81 বললাম, 81। আর বেলা বেলা কালবেলা তো 61, তাহলে অনেক পরে না? শেষ কাব্য সাতটি হচ্ছে তারা 81। সাতটি তারা তিনি। হ্যাঁ বলো। জীবিতকাল হলে তো সাতটি তারা তিনি হবে। আমি কোশ্চেন এখানে জীবিতকাল মরণকাল একবারে বলিনি, আমি বলেছি শেষ কাব্যের নাম কি। শেষ কাব্য তো শেষ কাব্য বলতে সাতটি তারা তিনি তো নাকি? তাহলে 81 আলো পৃথিবী কোথায় নিয়ে যাবে একে? তাহলে যাই তা যখন কিনা জীবিতকালে শেষ মানে সে জীবিত অবস্থায় শেষ প্রকাশিত কাব্যের নাম কি, শেষ লিখিত কাব্যের নাম কি, যেহেতু কোশ্চেন যখন থাকবে তখন একটু খেয়াল করবে কোশ্চেনটা কি চাইছে, সেই অনুযায়ী প্রশ্ন আসবে এখানে। কিন্তু এখানে তো আপনার তেমন কোনো কথা বলেনি আর কি, ঠিক আছে। শেষ কাব্যের নাম দ্যাটস মিন্স আলো পৃথিবী। চলো তারপর পরে কোশ্চেন প্লিজ কুইক। তারপর হলো প্রথম কবিতা হলো বর্ষা যাপন, ব্রাহ্মবাদী পত্রিকায় কি প্রকাশিত জানো? হয়েছিল। বর্ষা, বর্ষা যাপন। বর্ষা যাপন নাকি অন্য কিছু? যাপন না আবাহন। হ্যাঁ তাই বলছি তো, স্যার বর্ষা নাকি বর্ষা আবাহন? আবাহন। স্যার বর্ষা নাকি বর্ষ? বর্ষা, বর্ষা। বর্ষ বর্ষ আছে, হবে? অনেক জায়গায় স্যার বর্ষ আছে, বর্ষ আবাহন। বর্ষ আছে না? হ্যাঁ বর্ষ আবাহন আছে আমার কাছে। আচ্ছা, তাহলে সেটাই করো, আমি তো এখানে তথ্য পেয়েছি বর্ষা। বর্ষটাই তাহলে নোট ডাউন করো, কারণ তাহলে আমাকে আবার বর্ষা জীবনানন্দের আবাহন। অন্য বই দেখতে হবে। বর্ষ আবাহন, তাই তো হতে পারে, কারণ নামটা আবাহন শব্দটা যেহেতু আপনার সংস্কৃত শব্দ আর কি, ফলে এখানে বর্ষা না দিয়ে বর্ষই করতে পারে ওরা,
একই হ্যাঁ হ্যাঁ ইয়ে। বর্ষই স্যার, ওই আপনার যে ওই যে সেট গুলো থাকে না, ওখানে বর্ষই ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে বর্ষই হবে। তাই নামটার সাথে মিলিয়ে বলছি বর্ষ হওয়া উচিত আর কি। আচ্ছা, বর্ষ আবাহন। তারপর পরে করছেন শ্রীকালী কোন কবিতা লিখেছিলেন? শ্রী ছদ্মনামে কোন কবিতা লিখেছিলেন? এটাই, এই যে বর্ষ আবাহন। এটাই, হ্যাঁ বর্ষা বহন। বর্ষ আবাহন এই কবিতা তিনি শ্রী ছদ্মনামে লিখছেন। তারপর আচ্ছা, বর্ষ আবাহন কোন পত্রিকায় বেরিয়েছিল বলতো? ব্রাহ্মবাদী। ব্রহ্মবাদী। বর্ষ আবাহনটা বেরিয়েছিল ব্রহ্মবাদী পত্রিকা, এটা নোট ডাউন করে রাখবে। তারপর ক্যাম্পে কোন পত্রিকা? লিখতে পারি। এদি বলো, সাউন্ডলি বলো। পারিনি। আচ্ছা, পরিচয় পত্রিকা ক্যাম্পে। ক্যাম্পে পরিচয় পত্রিকা। তারপর কবিতার কথা, এটাও পারিনি। কবিতার কথা কোন পত্রিকা? করবি কি হবে গো? এটা আমি পারিনি স্যার। কবিতার কথা কবিতা পত্রিকায় বেরিয়েছিল, বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় কবিতার কথা বেরিয়েছিল, পত্রিকার নাম কবিতা। তারপর ঝড়বালক কাব্য সম্পর্কে প্রথম সমালোচনা প্রকাশিত হয়েছিল কোথায়? কল্লোল ঝড়পালক, পত্রিকা, কল্লোল কল্লোল পত্রিকা। পত্রিকায়, কারেক্ট। ঝড়াপালক কাব্য সম্পর্কে প্রথম সমালোচনা প্রকাশিত হয়, ঝড়াপালক কাব্য সম্পর্কে প্রথম সমালোচনা প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়, কারেক্ট। তারপর ধূসর পান্ডুলিপি উৎসর্গ কাকে? বুদ্ধদেব বসু। ধূসর পান্ডুলিপি উৎসর্গ হচ্ছে বুদ্ধদেব বসু, কারেক্ট। তারপর ধূসর বেলা। পান্ডুলিপির প্রচ্ছদ কে এঁকেছিলেন? পারিনি। অনিল কৃষ্ণ ভট্টাচার্য। ধূসর পান্ডুলিপির প্রচ্ছদ আঁকছেন অনিল কৃষ্ণ ভট্টাচার্য। বেলা বেলা কালবেলার প্রচ্ছদ কে আঁকছেন? সত্যজিৎ রায়। না না, নন্দলাল বসু। বেলা অবেলা কালবেলা এই গ্রন্থের বা এই কাব্যের প্রচ্ছদ এঁকেছিলেন নন্দলাল বসু। তারপর বনলতা সেন কবিতা কোন পত্রিকায় বেরিয়েছিল? এক মিনিট, আমি ক্লাসে আছি, পরে কথা বলছি। কবিতা ভবন থেকে। বনলতা সেন কবিতাটি বেরিয়েছিল কোথা, কোন পত্রিকায় বলেছি আমি? কোন ভবন থেকে বেরিয়েছে সেটা তো পরের বিষয়। ওটাতে এক পয়সার কিসে? না, কবিতা পত্রিকায়। কবিতা ভবন বললে যে গেলে, তাহলে ব্যাপারটা জানো। তো আসলে ওখানে দুটো পত্রিকার রকম নাম লেখা কবিতা আছে। পত্রিকা। 1942-এ একবার আছে, 1941 একবার কি আছে বুঝতে পারছি না, তো দুবার লেখা আছে। সাউন্ডলি বলো, কথা ক্লিয়ার নয়। কি বলছি এসবি বলো। আচ্ছা যাই হোক, শুনতে পাচ্ছি না। তাহলে বনলতা সেন কবিতাটি বেরিয়েছিল কবিতা পত্রিকায়। তারপর বোধ কবিতা কোন পত্রিকা? প্রগতি। বোধ পত্রিকা অবশ্যই, কবিতাটি প্রগতি পত্রিকা, কারেক্ট। বোধ কবিতা বেরিয়েছিল প্রগতি পত্রিকায়, ঠিক আছে। আজকে দুটো করা গেল আর কি। নেক্সট বিট্রুজে থেকে বাকিগুলোর যে দেখো আর কি, এখনো বেশ কয়েকটা আছে। এগুলো নিজেরা কালচার করো, তাহলে কন্টিনিউসটা থাকবে। এখনো 3-4-5টা আছে কাব্য সাহিত্যেই আর কি। আচ্ছা, এমনি কোনো কোশ্চেন? আমি ক্লাস শেষ করবো আর কি। কারো কোনো জিজ্ঞাসা আছে কি?